আপনার জন্যই তো এই বিশেষ আয়োজন মিস্টার হিমালয় চৌধুরী। তাহলে বাকি সবাই কোথায়? এটা তো মিটিং ডিনার হওয়ার কথা ছিল। সিয়েরা একটু নির্লিপ্তভাবে হাসলো। ওহ, ওরা আর আসছে না। আমি বাবাকে জানিয়েছি আপনার দক্ষতাই আমাদের প্রজেক্টরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই তিনি আপনাকে বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে রাজি হয়েছে। হিমালয় তার কথায় অবাক হয়ে ধীরস্বরে জিজ্ঞাসা করলো, তাহলে পুরো মিটিংটা বাতিল করে এটা কেন? শুধু আমার জন্য? সিয়েরা টেবিলের কাছে এসে বসে বলল, কারণ আমি চাই এই রাতটা আপনার সাথে কাটাতে। আপনি অসাধারণ, এমন একজন যাকে আমি আমার জীবনের অংশ করতে চাই। হিমালয় কিছুক্ষণ নিরুত্তর থাকে, তারপর দৃঢ় কণ্ঠে বলে, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু কাজ আর ব্যক্তিগত সম্পর্ক কখনো একসাথে মেশানো উচিত নয়। আমি শুধু প্রজেক্টের কাজে ফোকাস করতে চাই। সিয়েরার মুখে হতাশার ছায়া পড়লেও সে মুচকি হাসলো। আপনার লয়ালিটি আমাকে আরো মুগ্ধ করে হিমালয়, তবে আমি সহজে হাল ছাড়ার মেয়ে নই। এই কথার পর হিমালয় আর এক মুহূর্ত অপেক্ষা না করে উঠে দাঁড়ায়। আমার কাজের প্রতি নিষ্ঠা থাকাটা আমার সবচেয়ে পছন্দের। আর হ্যাঁ, আই এম ম্যারিড। সিয়েরা তখন বলল, আপনি চাইলেও এখন বের হতে পারবেন না। বসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে, না হলে আপনার প্রশিক্ষণের সমস্যা তৈরি হবে। হিমালয় সিয়েরার দিকে তাকিয়ে ধীরভাবে বলল, দেখুন মিস, আমার ওয়াইফ আছে, আমি আপনার সাথে ডেট করতে পারবো না। আর এই বিদেশে এত ছেড়ে থাকতে আপনি আমাকে কেন চুজ করলেন? সিয়েরা তার কথায় কিছুটা অবাক হলেও মুচকি এসে উত্তর দিল, কারণ আপনি একমাত্র যে আমাকে ইগনোর করছেন। হিমালয়ের চোখে কিছুটা বিস্ময় ফুটে উঠল। সে স্থিরভাবে সিয়েরাকে লক্ষ্য করল। তার মুখে এক ধরনের ধৈর্য আর দৃঢ়তা ছিল। এটা ঠিক নয় মিস সিয়েরা, আমার কাছে আমার কাজ ইম্পর্ট্যান্ট, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার ওয়াইফ। এই কথাগুলো বলার পর হিমালয় তার অবস্থান পরিবর্তন করতে শুরু করলো। সিয়েরার চোখে এক ধরনের হতাশা দেখা গেলেও সে নিজের রাগ আর প্রতিক্রিয়া সামলাতে সক্ষম হলো। পরক্ষণেই হিমালয় সিয়েরার প্রস্তাব শুনে একটু থমকে গেলেও মনের ভেতর একটা অস্বস্তি অনুভব করলো। সিয়েরা এক ধরনের দৃঢ় এবং সাহসী ভঙ্গিতে বলল, বউ তো বাংলাদেশে, সে তো আর দেখছে না। আর আমি তো বিয়ে করতেও বলছি না, শুধু এই কটা দিন জাস্ট আমার সাথে সময় কাটাও, মজা করো, এনজয় করো, এইটুকুই তো বলেছি। হিমালয় ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলেও নিজের রাগ প্রকাশ না করেই শান্ত স্বরে উত্তর দিল, আপনার কুপ্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি এই ধরনের কিছু করতে চাই না। কাজের প্রতি শ্রদ্ধা আর নিজের ওয়াইফের প্রতি সততা দুটি বজায় রাখে। সিয়েরা মুচকি এসে বলল, আপনার মতো লোক কমই আছে, কিন্তু এটাই তো আপনার প্রতি আমার ইমপ্রেসড হওয়ার কারণ। আর এইটুকু সময় কাটালে কি এমন ক্ষতি হবে? হিমালয় বুঝলো সরাসরি প্রতিরোধ করলে পরিস্থিতি আরো জটিল হতে পারে, তাই সে নিজের বুদ্ধি খাটিয়ে বলল, দেখুন, আমাকে একটু বিশেষ জরুরি কল করতে হবে, আমি আসছি, এক্সকিউজ মি। এরপর সে দ্রুত এক পাশে চলে গিয়ে তার একজন ঘনিষ্ঠ কলিগকে ফোন করলো। দেখো, একটু বিপদে পড়েছে, একটা অ্যাড্রেস দিচ্ছে, লোকেশনে চলে আসো। কলিগ আশ্বাস দিল, ঠিক আছে, আমি এখনই আসছি। ফোন রেখে হিমালয় দ্রুত নিজের আত্মবিশ্বাস ফিরে পেল। এবার সে সিয়ারার সামনে ফিরে গেল এবং বলল, আমার একজন সহকর্মী আসছেন, সে বিষয়ে অনেক পারদর্শী। সিয়েরা কিছুটা হতাশ হলো হিমালয়ের মুখ দেখে বুঝতে পারলো যে সহজে তার পরিকল্পনা সফল হতে দেবে না। অবশেষে খাবার এসে হাজির হয়। হিমালয় টেবিলে বসে খেতে শুরু করলো, মনে মনে অপেক্ষা করছে তার কলিগ আসার। খাবারের মধ্যেই সিয়েরা আবার হিমালয়ের দিকে মিষ্টি হাসি ছুড়ে দিয়ে বলল, আপনি এত স্নিগ্ধ প্রকৃতির, সত্যি আমাকে মুগ্ধ করেছেন। হিমালয় একগাল হেসে খাবার মুখে নিয়ে কেবল মাথা নেড়ে ইঙ্গিত দিল, যেন সে তার কথার গুরুত্ব দিচ্ছে না। কিছুক্ষণের মধ্যে হিমালয়ের কলিগ এসে হাজির। হিমালয় তাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কলিগ টেবিলের পাশে দাঁড়িয়ে সিয়ারার দিকে মৃদু হাসি দিয়ে বলল, সরি, আপনাদের বিশেষ সময় ডিস্টার্ব করতে চলে এলাম। তবে ম্যাম, আমি হিমালয়ের কিছু ব্যক্তিগত বিষয়ে বলতে চাই। সিয়ারা অবাক হয়ে বলল, ব্যক্তিগত বিষয়? ওহ শিওর, বলুন। কলিগ একটু আড়ালে নিয়ে গেল সিয়ারাকে, আর হিমালয় তখন খাবার খাচ্ছে আর সেদিকে তাকাচ্ছে। কলিগ সিয়ারাকে বলল, দেখুন, হিমালয় আসলে একটু অসুবিধায় আছে। আমি সরাসরি বলতে চাচ্ছি না, তবে তার স্বাস্থ্যগত সমস্যা আছে। মানে আপনার প্রত্যাশা হয়তো সে পূরণ করতে পারবে না। তার কিছু হার্বাল চিকিৎসা চলছে, আর এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর সাথেও টানাপোড়া চলছে। শীঘ্রই তার ডিভোর্স হওয়ার কথাও শুনেছি। সিয়ারা কিছুটা বিস্মিত হয়ে ফিসফিস করে বলল, সত্যি? মানে আমি তো ভাবিনি ওই রকম কিছু আছে। কলিগ মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা তো সহজে বলা যায় না, তবে আপনি যদি আরও জানতে চান আমি অন্য কোনো সময় ব্যাখ্যা করতে পারি। এদিকে এই সুযোগে হিমালয় উঠে দাঁড়ালো। সিয়েরা কিছু বোঝার আগে হিমালয় বলল, সিয়েরা আর কিছু বলতে পারলো না। কলিগের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। হিমালয় দ্রুত সেখান থেকে বেরিয়ে গিয়ে গভীর শ্বাস নিয়ে নিজেকে ধীরস্থির করলো।
এইবার বাঁচা গেল, মনে মনে হাসলো সে। হিমালয় হোটেলের সামনে দাঁড়িয়ে শান্তভাবে অপেক্ষা করছে, মুখে এক ধরনের জিজ্ঞাসা। কিছুক্ষণ পরে তার কলিগ বাইরে এলো হালকা হাসি দিয়ে। হিমালয় ভ্রুকুচকে বলল, আচ্ছা, তুমি কি এমন বললে যে আমি আসার পর মেয়েটা কোনো রিয়াকশনই করলো না? কলিগ একটু নাটকীয় ভঙ্গিতে হাত উঁচু করে বলল, ব্রো চিল, যা বলার যথাযথভাবে বলেছি। কিছু হার্বাল, কিছু পার্সোনাল সমস্যা। ওই মেয়ে এখন নিজের কনফিউশন নিয়ে ব্যস্ত। হিমালয় হালকা বিরক্তি মেশানো স্বরে বলল, হার্বাল? তুমি আমাকে কিভাবে উপস্থাপন করেছ? আরে রিল্যাক্স, তোমার ইমেজ নষ্ট করিনি, বরং এমন কিছু বলেছি যে সে এখন অন্যদিকে চিন্তা করছে। প্ল্যান সফল, তাই না? কলিগ কাঁধ ঝাঁকিয়ে বলল। হিমালয় মাথা নেড়ে বলল, যাই হোক, এবারের মতো অন্তত বাঁচে গেল, আর কোনো ঝামেলায় পড়তে চায় না। কলিগ মুচকি এসে বলল, তুমি একটু চিল করো ব্রো, আমি আছি, সব ঠিকঠাক আছে। হিমালয় দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে হাঁটা দিল। মনে মনে ভাবলো, এত ঝামেলার পরেও এই পরিস্থিতি হাস্যকরভাবে সামলানো গেল। হিমালয় দীর্ঘদিনের কাজ শেষে হোটেলে ফিরে এসে সুব্রতাকে ভিডিও কল দিয়েছে। দুজনের মধ্যে হাস্যরসাত্মক কথোপকথন চলছে। সুব্রতার কণ্ঠে দিনের গল্প, আর হিমালয়ের চোখে প্রশান্তি। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ শুনে হিমালয় বলে, 1 মিনিট, কি এসছে মনে হচ্ছে। দরজা খুলে গেলে তার কলিগ দাঁড়িয়ে আছে। হিমালয় কিছুটা অবাক হলেও বলল, ভেতরে এসো। কলিগ স্বাভাবিকভাবেই বিছানায় বসে পড়ে আর বলে, ব্রো, সিয়েরা মেয়েটা কিন্তু আসলেই সুন্দরী ছিল, আর বড় লোকও। তোমার লাইফে যদি সেটেলমেন্ট নিয়ে কোনো বাধাই ছিল না, আমার মনে হয় সুযোগ নিতেই পারতিস। যদি সিঙ্গেল হতিস, আমি নিজেই বলতাম চান্স নিতে। হিমালয় অবাক হয়ে বলে, তুমি কি বোঝার চেষ্টা করছো? তুমি কি বলছো? সুব্রতা তখনও লাইনেই ছিল, আরো পরে কথোপকথন শুনে ফেলেছে। ফোনের অপর প্রান্ত থেকে সুব্রতার কণ্ঠ শোনা গেল, হিম ভাইয়া কে উনি? আর কি দিয়ে কথা বললো? কোন মেয়ে? আর কিসের চান্স নেওয়ার কথা বললো? হিমালয় মুহূর্তেই বিব্রত হয়ে পড়ে। কলিগের দিকে তাকিয়ে বলে, তুমি একটু বাইরে যাও প্লিজ, পরে কথা হবে। কলিগ হেসে বলে রুম থেকে বেরিয়ে যায়। হিমালয় ফোনের দিকে তাকিয়ে বলে, সুব্রতা, ডোন্ট ওয়ারি, ও আমার কলিগ, একটু মজা করছিল। ওর আবার একটু মজা করার স্বভাব আছে। সুব্রতা কিছুটা বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু উনি মজা করলেও কথাটা সত্যি ছিল। কোন মেয়ের কথা বলেছে আমাকে এক্ষুনি বলো হিম ভাইয়া। হিমালয় দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বোকা মেয়ে, ওখানে আবার কোন মেয়ে আসবে? আমার সব কলিগই তো ছেলে। কিন্তু তখনই হিমালয় সুব্রতার কথায় কিছুটা থমকে যায়। সুব্রতা ফোনের অপর প্রান্তে সন্দেহ প্রকাশ করে বলে, না হিম ভাইয়া, তুমি নিশ্চয়ই কিছু লুকোচ্ছ, আমাকে সব খুলে বলো। হিমালয় এক মুহূর্ত চুপ থেকে তারপর শান্তভাবে বলে, শোন সুব্রতা, আমি আসলে তোর কাছে কিছু লুকানোর চেষ্টা করিনি। তবে ঘটনাটা এমন যে সিয়েরা নামের একটা মূল্য আছে, আমাদের কোম্পানির মালিকের মেয়ে। আর কোম্পানি থেকেই আমাকে একটা কাজের জন্য ডিনার ডাকা হয়। আমি প্রথমে বলছি না এটা ব্যক্তিগত কিছু হতে পারে, পরে গিয়ে বুঝি ওই মেয়েটাই ডিনার আয়োজন করেছিল, আর আসলে ও অন্য উদ্দেশ্যে আমাকে ডেকেছিল। সুব্রতা এবার ফোনের অপর প্রান্তে রেগে ওঠে। তাহলে তুমি আগে আমাকে কেন বলনি? আর তুমি ওই মেয়েকে বলনি যে তোমার বউ আছে? হিমালয় ধীরে ধীরে বলে, আমি আসলে জানতাম না ব্যাপারটা এমন হবে। আমি তোকে কষ্ট দিতে চাইনি। আর তাছাড়া আমি মেয়েটাকে বলেছি আমি বিবাহিত, আর এখানকার মেয়েদের কাছে এসব ম্যাটার করে না। কিন্তু যখন সিয়েরা অদ্ভুতভাবে কথা বলতে শুরু করলো, আমি সেখান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করলাম। আমার এক কলিগকে ফোন করে সাহায্য চেয়েছিলাম, যাতে ওর সামনে থেকে সরে আসতে পারি। সুব্রতা আরো ক্ষুব্ধ হয়ে বলে, তুমি কি মনে করো আমি এসব মানতে পারবো? একজন মেয়ে তোমার সাথে এমন ব্যবহার করলো আর তুমি চুপচাপ শুয়ে গেলে? তুমি ওকে মারলে না কেন? হিমালয় নিরুপায়ভাবে বলে, সুব্রতা, আমি আসলে স্বাভাবিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলাম। ওর সাথে বাড়াবাড়ি করলে অন্য কিছু করতাম। আর তুই তো আমাকে বিশ্বাস করিস, তাই না? সিয়েরা আমাকে নিয়ে যা ভেবেছে সেটা কখনো সম্ভব না। তুই তো জানিস আমি শুধু আমার ওয়াইফের। সুব্রতা কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি, কিন্তু তোমার উচিত ছিল শুরু থেকেই আমাকে জানানো। আমাকে তুমি বারবার প্রমিস করেছিলে এমন কিছু হলে আমাকে জানাবে। এরপর থেকে যদি এমন কিছু হয় আমাকে সরাসরি বলবে। হিমালয় প্রতিশ্রুতি দেয়। ঠিক আছে, আর হবে না সুব্রতা, আর কখনো এমন কিছু লুকিয়ে রাখবো না। সুব্রতা ধীরে ধীরে শান্ত হয়, তবে মনে মনে এখনো ক্ষোভ বয়ে বেড়ায়। হিমালয় মৃদু হেসে বলে, আচ্ছা লোকে শোনো, এখন তো রাগ কমেছে, একটু চুমুতে। সুব্রতা রাগ মেশানো সুরে উত্তর দেয়, না দিব না। হিমালয় মজা করে বলে, তাহলে আমিই দিই। ফোনের স্ক্রিনের দিকে ঝুঁকিয়ে নিজের ঠোঁট সেখানে স্পর্শ করে, এরপর খুশি গলায় বলে, এই রে, তোর জন্য একটা ভার্চুয়াল চুমু। সুব্রতা মুচকি এসে বলে, তুমিও দেখি আমার মতো পাগল হয়ে গেলে। ভালোই নাটক শিখে গেছো।
হিমালয় কৌতুক করে উত্তর দেয়। তোর রাগ ভাঙাতে, রাগী বউয়ের মন ভালো করার জন্য কিছু তো করতেই হবে, তাই না? সুব্রতা রাগান্বিত স্বরে বলল, আমাকে তো বাড়ি থেকে এক পা বের হতে দিচ্ছ না, আর তুমি ঠিকই মেয়েদের সাথে ডিনার করতে যাচ্ছ। হিমালয় মৃদু হাসি দিয়ে বলল, দূর পাগলি, আমি কি আর মজা করতে গিয়েছে? ওটা তো অফিসের কাজের জন্য ছিল। সুব্রতা গম্ভীর হয়ে বলল, অল্প হলেও মেয়েটাকে সুযোগ দিয়েছ। তোমার তো ভালো লেগেছে, সুন্দরী বিদেশি মেয়ে তোমাকে পছন্দ করেছে। হিমালয় মাথা নেড়ে বলল, ঈর্ষার রানী ওকে কখন সুযোগ দিয়েছে? হ্যাঁ, সুযোগ দিলে তার কলিগ গিয়ে রাখতাম না, হাবিমের সাথে মজায় নিতাম। কিন্তু তুই তো জানিস আমি এখানে থাকলে তোকে ছাড়া কিচ্ছু পাবি না। সুব্রতা কিছুটা নরম হয়। ঠিক আছে, এটার জন্য তোমাকে একটা বিশেষ চুমু দেওয়া হলো। সুব্রতা তার ঠোঁট পাউট করে হালকা হাসি দিয়ে হিমালয়ের দিকে তাকালো। এক মুহূর্তে লাজুকতা পেরিয়ে সে দু হাতের আঙুলে একটা কাল্পনিক চুমু ছুড়ে দিল তার দিকে। হিমালয় মৃদু হেসে এক দৃষ্টিতে সুব্রতার দিকে তাকিয়ে রইল। পরের মুহূর্তেই সে নাটকীয় ভঙ্গিতে হাতটা মুঠো করে ধরে বলল, ঈর্ষার রানী চুমুটা ধরে ফেলেছে। তারপর নিজের মুঠোটা বুকের বাঁ পাশে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। গম্ভীর গলায় যোগ করলো, এটা এখন আমার হৃদয়ের গভীরে রেখে দিলাম। সুব্রতা হেসে বলল, তাহলে সাবধানে রাখো চুমুটা যাতে তোমার হৃদয় থেকে পালাতে না পারে। হিমালয় এক মুহূর্ত চুপচাপ থেকে মৃদু হাসলো। সুব্রতার উচ্ছলতায় তার হৃদয়ে শান্তি পেল। সুব্রতা আর মিনা প্রতিদিনের মতো আজও একসঙ্গে কলেজে যায়। তুষার সুব্রতাকে আজকে কলেজে পৌঁছে দিয়ে কাজে যায়। একটা বিশেষ কাজ ছিল আজকে। ক্লাস শেষে সুব্রতা লাইব্রেরিতে যাওয়ার জন্য গেটের দিকে এগিয়ে যায়। সেখানেই কলেজের নতুন ছাত্র আরমান তার পথ আটকে দেয়। আরমান হালকা হাসি দিয়ে বলে, সুব্রতা, তোমাকে কিছু বলার ছিল। সুব্রতা বিরক্ত হয়ে জবাব দেয়। তুমি কি বলতে চাইছো? আরমান অল্প সাহস নিয়ে সরাসরি বলে, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে কয়েকদিন ধরে আমি নোটিস করেছিলাম, সেই প্রথম যেদিন দেখেছি। আমার প্রপোজালটা একটু ভেবে দেখবে। সুব্রতা চমকে যায় এবং কড়া গলায় বলে, তুমি আমাকে এভাবে বিরক্ত করার সাহস পেলে কোথায়? আমার হাজবেন্ড আছে, সে জানতে পারলে তোমাকে যে কি করবে। আরমান হাল ছাড়তে রাজি নয়। সে আরো বলে, মিথ্যা কেন বলছো? তোমার বয়স কত? এই বয়সে হাজব্যান্ড কোথা থেকে আসবে? মাত্র ইন্টারে পড়ো আর আমাকে বোকা বানাতে চাইছো তুমি, হ্যাঁ? সুব্রতা রেগে বলল, তো কি হয়েছে, আমার 17 বছর, সামনেই 18তে পা দিব, আর আমার চেয়ে ছোট ছোট মেয়ের বিয়ে হয়, বুঝতে পেরেছো? আরমান তখন দুষ্টুমির স্বরে বলল, নিশ্চয়ই স্বামী বিদেশে, কারণ ছোট ছোট মেয়েদের তো আবার বাবা মা বয়স্ক বিদেশি টাকাওয়ালা ছেলে দেখেই বিয়ে দিয়ে দেয়। মিনা তখন পাশ থেকে আরো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এই শোনো, না বুঝে না শুনে একটা কথা বলে দিলে, তাই না? তুমি ওর হাজবেন্ডকে দেখেছো? ওর হাজবেন্ড হিমালয় চৌধুরীর কাছে তুমি না কিছুই না। আর কাকে বয়স্ক বলছো? ওর হাজবেন্ড হবে মাত্র যুবক, আর শুধু যুবক না, একবারে হ্যান্ডসাম, ড্যাশিং, বুঝেছো? যাও কেটে পড়ো। আরমান তখন পুনরায় বলল, আজকের মতো ছেড়ে দিলাম তোমাদের, তবে আগামীকাল আবার দেখা হবে। যতক্ষণ সুব্রতা আমার প্রপোজে রাজি না হবে, ভেবেছো তোমার এইসব বানোয়াট কথায় আমি বিশ্বাস করব? এটা বলেই আরমান চলে যায়। আর সুব্রতা মিনা সেখানে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে আছে। এই সময় দারোয়ান ঘটনাটি দেখে। তুষার তখন সুব্রতাকে নিতে আসে কলেজে। তখন দারোয়ান সবটা জানায় তুষারকে, কারণ তুষারই বলে রেখেছিল সুব্রতার খেয়াল রাখতে তার অনুপস্থিতিতে। ঘটনাটা শুনে তুষার প্রচণ্ড রেগে যায় আর তার পরিচিত কয়েকজন বন্ধু দিয়ে আরমানকে সাবধান করার সিদ্ধান্ত নেয়। সেদিন বিকেলে আরমান বাড়ির বাইরে বের হতে গেলে কিছু ছেলে তাকে ঘিরে ফেলে। তারা আরমানকে শারীরিকভাবে আঘাত করে আর মারধর করে প্রচুর, আর সাথে সাবধান করে বলে, সুব্রতাকে বিরক্ত করার সাহস আর কখনো নিও না। আমাদের যদি আবারও এরকম কিছু শুনতে হয়, তার পরিণতি আরও খারাপ হবে। পরদিন আরমান মাথায় প্লাস্টার ও হাতে ব্যান্ডেজ নিয়ে ক্লাসে আসে। তারপর সুব্রতার সামনে এসে লজ্জায় বলে, সুব্রতা আপু, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আপনাকে আর কখনো বিরক্ত করব না, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে আপনাকে বোনের মতো দেখব। সুব্রতা খানিকটা অবাক হয়ে যায়, সাথে মিনাও। আর সুব্রতা তাকে ক্ষমা করে দেয়। তবে এই পুরো ঘটনায় তুষার চুপ থাকে। সুব্রতা কখনো জানতেই পারে না যে তার ভাই আরমানকে এই শিক্ষা দিয়েছে। সুব্রতা তখন মিনা ও তুষারের দিকে অবাক হয়ে প্রশ্ন করলো, একে আবার কে মারলো? তুষার গা ছাড়া ভঙ্গিতে উত্তর দিল, কি জানি, তবে যাই হোক, সাবধানে থাকবি। কেউ যদি আবার বিরক্ত করে, সরাসরি প্রিন্সিপালের কাছে জানাস। মিনা তখন হাসি চেপে বলল, ঠিক বলেছে তুষার ভাই, যাই হোক, ছেলেটা ভালো শিক্ষা পেয়েছে। তুষার নিজের কথা শেষ করে অন্যদিকে মনোযোগ দিল, যেন বিষয়টি নিয়ে সে আর কথা বলতে চায় না। সুব্রতা কিছুটা সন্দেহের দৃষ্টিতে তুষারের দিকে তাকালেও ব্যাপারটা আর বাড়িয়ে তোলে না। আরমান ওদের থেকে কিছুটা দূরে বসে মাথা নিচু করে, যেন তার ভুলের অনুশোচনায় ডুবে যাচ্ছে।
প্রায় 15 দিন কেটে গেছে, আর এই সময়ের মধ্যে হিমালয় তার অফিসের প্রতিদিনই কাজ নিয়ে ব্যস্ত ছিল। আজ অফিসে মিস্টার রিচার্ড তাকে বিশেষভাবে ডেকে একটা ব্যক্তিগত আলোচনা শুরু করলো। রিচার্ড বললেন, হিমালয়, আমি তোমার সাথে কিছু ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই, আমার মেয়েকে নিয়ে। হিমালয় কিছুটা অবাক হয়ে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, জি স্যার, নিশ্চয়ই বলুন। রিচার্ড গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমার মেয়ে, তার মানসিক অবস্থা ভালো না। সে অসুস্থ, মানসিক অসুস্থ। তার মা মারা যাওয়ার পর থেকে সে এক ধরনের অবসাদে ভুগছে। কখনো বিয়ে করতে চায় না, কখনো সম্পর্ক থেকে পালিয়ে যায়, কিন্তু প্রথমবারের মতো সেদিন ডিনারের পর থেকে তোমার জন্য প্রায় পাগল হয়ে গেছে। হিমালয়ের মুখে বিস্ময়ের ছাপ পড়ল। কিছু বলার আগেই মিস্টার রিচার্ড আবার বললেন, আমি জানি না, এটা তোমার জন্য অনেক কঠিন ব্যাপার। আমি জানি তুমি বিবাহিত, কিন্তু আমার মেয়ে তোমাকে বলতে পারছে না। আমি চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু কোনো লাভ হয়নি। সে এখন এমন অবস্থায় আছে যে ওকে বাড়িতে আটকে রাখতে হয়েছে। হিমালয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, আমি আপনার মেয়ের আর আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি বিবাহিত। এই ব্যাপারটা আমাকে বিব্রত করছে। আপনি নিজে নিশ্চয়ই বুঝতে পারছেন। রিচার্ড হিমালয়ের কথার মাঝেই থামিয়ে বললেন, শোনো হিমালয়, আমি তোমার উপর কোনো চাপ দিতে চাই না, কিন্তু আমার একটা অনুরোধ আছে। তুমি আমার মেয়ের সঙ্গে কিছু সময় কাটাও। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার মেয়ের মানসিক শান্তির জন্য এটা খুবই প্রয়োজন। আমি তোমার জন্য কিছু করতে চাই, এমনকি আমার কোম্পানির শেয়ারের একটা বড় অংশ তোমার নামে দিতে রাজি আছে। মিস্টার রিচার্ড যখন তার মেয়ের কথা তুলে হিমালয়কে শেয়ারের প্রস্তাব করলো, তখন হিমালয় তার কথাগুলো শান্ত আর দৃঢ় স্বরে শুনল। কিছুক্ষণ নীরব থেকে বলল, Sir, I understand your situation and I sincerely feel sorry for your daughter. But I'm a married man. My wife is the center of my life. I cannot think of anything without her. মিস্টার রিচার্ড একটু হতাশ স্বরে বললেন, আমি জানি তুমি বিবাহিত, কিন্তু আমার মেয়েটার মানসিক অবস্থার জন্য কিছু করো। এমনকি যত শেয়ার লাগে আমি তোমাকে বেশি পার্সেন্টেজ দিতে রাজি আছি। তুমি যদি কিছু সময় তার সাথে কাটাও, সেটা ওর জন্য বড় সাহায্য হবে। হিমালয় শান্তভাবে মাথা নেড়ে বলল, আপনার মেয়েকে সাহায্য করার জন্য আমি অন্য কোনো ব্যবস্থা নিতে পারি। ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করুন। আর এই ধরনের পেশেন্ট সহজে মেন্টাল হসপিটালে যেতে চায় না। আপনি চাইলে আমি হেল্প করব এই বিষয়ে, কিন্তু আমি কোনোভাবেই আমার বিবাহিত জীবনের বিরুদ্ধে কিছু করতে পারবো না, আর শেয়ারের প্রস্তাবও গ্রহণ করতে পারবো না। ভালোবাসা কোনো বিজনেস নয়। আমার ওয়াইফ আমার সব, আর আমি চাই আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলুন যে জীবনে চলার পথে আমাদের সবারই সীমাবদ্ধতা আছে। রিচার্ড কিছু বলার চেষ্টা করলেও হিমালয়ের মুখে দৃঢ়তা দেখে থেমে গেলেন। তিনি বুঝলেন এই মানুষটির কাছে নীতিবোধ আর ভালোবাসা একান্ত গুরুত্বপূর্ণ। হিমালয় উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্সট্রিমলি সরি। আপনার প্রতি আমার শ্রদ্ধা অটুট থাকবে, তবে এই ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। এই বলে রিচার্ডকে বিদায় জানিয়ে তার কক্ষ থেকে বেরিয়ে এলো। তার মনে শান্তি ছিল, কারণ সে জানতো সে তার বিবেক আর ভালোবাসার প্রতি অবিচল ছিল। মিস্টার রিচার্ড হিমালয়ের সিদ্ধান্ত বুঝতে পেরে আর কোনো কথা বললেন না। তিনি বুঝলেন হিমালয় একজন সৎ আর নীতিবান মানুষ, যে কোনো অবস্থাতেই তার পদ্ধতি আর আদর্শ থেকে সরে আসবে না। মিস্টার রিচার্ডের মনে এক ধরনের সম্মান তৈরি হলো হিমালয়ের প্রতি, কারণ এমন একটা সিদ্ধান্তে একজন পুরুষের শক্তিশালী বিশ্বাস ও ভালোবাসা প্রকাশ পায়। এমনকি মিস্টার রিচার্ড ভাবলেন এই ছেলেটার মতো একাগ্রতা আর সৎস্বরূপ হতে হলে তাকে আরও অনেক কিছু শিখতে হবে। হিমালয় তার পছন্দের স্ত্রীকে ভালোবাসে, আর ভালোবাসা টাকার কাছে বিক্রি হলো না। তাই রিচার্ডের চোখে এক গভীর সম্মানজনক বিষয় হয়ে উঠল। তবে রিচার্ড কিছু সময় চুপ করে থেকে তার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার মেয়ের জন্য কিছু কার্যকরী ব্যবস্থা করার পরিকল্পনা করলেন। সুব্রতা তার ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই মনের মধ্যে অস্থিরতা অনুভব করল। হিমালয় আর সেই মেয়ের কথা এখনো মাথা থেকে যায়নি। তার মন আরো ভারী হয়ে গিয়েছিল। এই প্রশ্নটা তার মাথায় বারবার ঘুরছিল। সুব্রতার মনে একটাই সিদ্ধান্ত জেগে উঠল, সে কিছুতেই বসে থাকবে না, তাকে এক কাজ করতে হবে। হিমালয়ের সাথে সাথে সব জায়গায় যেতে হবে, যেখানেই হিমালয় যাবে তাকে সেখানেই নিয়ে যেতে হবে। তাই এমন একটা সিদ্ধান্তে সুব্রতা মনস্থির করলো, কিন্তু বাসায় কোনো কিছু জানানো যাবে না। তার জন্য একমাত্র উপায় ছিল পাসপোর্ট তৈরি করা, কিন্তু স্টুডেন্ট পাসপোর্ট, কারণ সে এখনো 17 বছরের তরুণী। ভোটার আইডি কার্ডও নেই, আর তাই সেটাই বাধা হতে পারে। আবার পাসপোর্ট করতে অনেক টাকা লাগবে, সেটা বুদ্ধি খাটিয়ে নিতে হবে। তুষারের কাছে গিয়ে সুব্রতা বলল, আমি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিনবো ভাইয়া, আমার 10,000 টাকা লাগবে, সাথে কিছু ব্যক্তিগত জিনিসও কিনবো। তুষার কিছুটা অবাক হলেও কিছু বলেনি। সুব্রতার মুখে দেখেছিল এক ধরনের অস্থিরতা, কিন্তু তুষার নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটেছে। সে বিনা বাক্যে টাকা দিল। সুব্রতা তাড়াতাড়ি টাকা নিয়ে বাইরে চলে গেল, তার পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে। পাসপোর্ট অফিসে পৌঁছে সুব্রতা জানালো, আমি স্টুডেন্ট পাসপোর্টের জন্য আবেদন করতে চাই।
অফিসের কর্মী তার কাগজপত্র দেখে বললেন, আপনার ভোটার আইডি নেই, তবে স্টুডেন্ট পাসপোর্টের জন্য কোনো সমস্যা হবে না। সুব্রতা হালকা হাসলো, মনে মনে জানালো এই পাসপোর্ট তার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে। এখন পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন হিমালয়ের সাথে যেতে আর কোনো বাধা থাকবে না। মিনাকে সাথে করে পাসপোর্ট অফিসে এসেছিল সুব্রতা। বাড়ির আশেপাশের কসমেটিক শপ আছে বলেই তুষার একা যেতে দিয়েছে সুব্রতাকে। মিনা অবাক হয়ে প্রশ্ন করলো, সুব্রতা তুই কি পাগল? তুই যুক্তরাষ্ট্র কিভাবে যাবি? আর পাসপোর্ট আসতে আসতেই তো হিমালয় ভাইয়া চলেই আসবে। আর টাকা পাবি কোথায় বিদেশে যাওয়ার? সুব্রতা শান্ত চোখে মিনাকে দেখিয়ে উত্তর দিল, আরে এখন যাব না, যখন হিম ভাইয়া আসবে তখন আবার যাব ওই মেয়েটাকে মারতে। মিনা সুব্রতার কথা একটু থেমে গেল। তার মনে হলো সুব্রতা হয়তো সত্যিই হিমালয়ের জন্য পাগল হয়ে গেছে। তার চোখে কোনো সতর্কতা বা ভয় নেই, শুধু একমাত্র উদ্দেশ্য হিমালয়কে রক্ষা করা আর সেই মেয়েকে দূর করা। মিনা একা একা এসব ভাবতে ভাবতে সুব্রতার দিকে তাকালো। তার চেহারায় শুধু এক ধরনের অদ্ভুত দৃঢ়তা ছিল। মিনা মনে মনে ভাবলো, এই সুব্রতা আসলেই পাগলি, ভালোবাসায় একবারে উন্মাদ হয়ে গেছে মেয়েটা। কি সব বাচ্চা বাচ্চা কাজ করছে। কিছুক্ষণ পর পাসপোর্ট অফিস থেকে জানানো হয় যে সুব্রতার বয়স 17 হওয়ায় তার পাসপোর্টের আবেদন করতে হলে অভিভাবকের সিগনেচার লাগবে। কারণ 18 বছর বয়সের আগে পাসপোর্টের আবেদন করলে অভিভাবকের অনুমতি বা সিগনেচার বাধ্যতামূলক। পাসপোর্টের প্রক্রিয়ায় অভিভাবকের সহায়তা ছাড়া আবেদন করা সম্ভব নয়। মিনা হাসতে হাসতে বলল, দেখলি তুষার ভাইকে মিথ্যে বলে লাভ হয়নি, তাকে তো এখন লাগবেই অভিভাবক হিসেবে। সুব্রতা একটু বিরক্ত হয়ে বলল, হ্যাঁ ঠিকই বলছিস, এখন ভাইয়ার সাথে কথা বলতে হবে, বুঝতেই পারছি। মিনার কথায় সুব্রতা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তুষারের সাথে এই বিষয়ে আলোচনা করতে হলে হয়তো তাকে আরো কিছুটা সময় দিতে হবে। কিন্তু সুব্রতা জানতো এরপরে তার উদ্দেশ্য পূর্ণ করতে হলে তুষারই তার সবচেয়ে বড় সমর্থক হতে পারে।